হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমার মধুর সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আমি আজ যে ভিডিওটা দিতে চলেছি সেই ভিডিওটা ছিল 29শে মার্চ শুক্রবারের ভিডিও। আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি একটু পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি। আসলে শুক্রবার ছিল তো, শুক্রবারে তো আমি সেরকম কিছু বাইরে খাই না, সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল আর কি। এখানে দেখো আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি, আমি, মেয়ে, বাবা, মাসি সবাই মিলে যাচ্ছি শিয়ালদা স্টেশন। সেখান থেকে জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস করে আমরা যাব অমৃতসর সহ জম্মু এবং কাশ্মীর। দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিও প্লিজ। আমরা গিয়েছিলাম জম্মুতে কাটরায় বৈষ্ণব দেবী মন্দির। সেইখানে আমি প্রচন্ডভাবে অসুস্থ হয়ে পড়ি, কারণ পুরোটাই আমি হেঁটে গিয়েছিলাম। আমরা প্রায় শিয়ালদা স্টেশন চলে এসেছি, এইবার নামবো। আমাদের জিনিসপত্রগুলো নামাতে হবে। আর আমরা যে গ্রুপের সঙ্গে যাচ্ছিলাম তারা সমানে ফোন করে যাচ্ছিল যে আমরা কোথায় আছি। আমরা গ্রুপের সঙ্গে জয়েন করে গেছি, জিনিসপত্রগুলো আনছে। আরো যারা আমাদের সঙ্গে যাবে তাদের খোঁজ খবর নিচ্ছে সবাই এসেছে কিনা। এইবার আমরা ট্রেনে বসে গেলাম। প্রচুর প্রচুর গরম। এবার ট্রেনটা ছেড়েও দিল। দেখো ট্রেন যাচ্ছে, শিয়ালদা স্টেশন ছেড়ে দিল। আমরা 29শে মার্চ শুক্রবার ওই 1টার দিকে ট্রেন ছেড়েছিল। আমরা অমৃতসর পৌঁছেছিলাম বিকেল 5:30টার দিকে 30শে মার্চ। আমাদের জন্য স্লিপারে টিকিট কাটা হয়েছিল, এসিতে পাইনি। আর এসিতে হয়তো বাবা যেতেও না, সেই জন্য আমি এসিতে যাওয়া পছন্দ করি, স্লিপারে পছন্দ করি না যাওয়াটা। কেন করি না সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যখন ট্রেনে উঠেছিলাম তখন আমরা স্লিপারের টিকিট কেটেই তো উঠেছিলাম, কিন্তু যারা জেনারেলের যাত্রী তারা স্লিপারে উঠে এমনটাই মনে করাচ্ছিল আমাদের যেন আমরা তাদের জায়গায় বসে আছি। আমরা কোনো টিকিট কাটিনি, তারাই টিকিট কেটেছে, তারা আমাদের দয়া করে বসতে দিয়েছে, তাই আমরা বসেছি। এই দুর্ভোগটা আমরা যাওয়া আসা দুই টাইমই ভোগ করি। জেনারেল কামরার লোক যারা 50 টাকা বা 100 টাকার টিকিট কাটে তারা স্লিপারে এসে জমায়েত হয়, আর তারা টিটির কাছ থেকে অন্য টিকিটও কাটে না। এক প্রকার বলতে গেলে হুজ্জুতি করে স্লিপারে। আর বাথরুম ফাথরুম সে তো বলার কথা না, জল নেই স্লিপারে। এই দুর্ভোগটা যে কবে দূর হবে এটা রেল কর্তৃপক্ষ যতদিন না এটা সুরাহা করবে ততদিন পর্যন্ত স্লিপারে সাধারণ মানুষ যেতে পারবো না। বিশেষ করে এটা হয় বিহারের দিকে। আমরা 5:30টার দিকে অমৃতসর নেমে গিয়েছিলাম। আমাদের জন্য তারপর ছিল বাস। বাসে করে আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলের রুমগুলো দেখো একটু, আমার তো খুব সুন্দর লেগেছে। হোটেলের রুমে ঢুকেই তোমাদের জন্য একটা রুম ট্যুর দিয়ে দিলাম, দেখো। তারপর ফ্রেশ হয়ে দিলাম। ফ্রেশ হয়ে 3 তলায় ছিল খাবার ঘর, রান্নাঘর। আমরা সেখানে চলে গেলাম। আমি তো একা লিফটে চড়তে পারি না, সেই জন্য মেয়েকে সঙ্গে নিলাম। মেয়েকে সঙ্গে নিয়ে সবাই মিলে আমরা 3 তলায় খেতে, ওরা লুচি আলুর তরকারি বানিয়ে দিয়েছিল, সেটাই খেয়েছিলাম। আর দেখো এখানে রাতের খাবার করার জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে এরা। রাঁধুনি ছিল 3 জন। 3 জনের রান্নাই খুব অসাধারণ, কিন্তু একজনের ব্যবহার এত খারাপ তোমাদের বলে বোঝানো যাবে না। আর সবকিছু ডিসক্লোজ করা উচিত না। এছাড়া সবার ব্যবহারই খুব সুন্দর ছিল এখানকার। আমরা সবাই রেডি হয়ে গেলাম স্বর্ণ মন্দিরে যাওয়ার জন্য। তারপর আমরা স্বর্ণ মন্দিরে চলে আসছি। বাবা তো ঠিক মতো হাঁটতে পারে না, তাই জন্য মেয়ে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করলো যাতে বাবাকে বসিয়ে স্বর্ণ মন্দিরটা ঘুরতে পারে। কিন্তু বাবা ঘুরতে পারেনি, কারণ আমরা যেহেতু কাছাকাছি ছিলাম না। একজনকে ওই হুইল চেয়ারটা রাখতে হতো একজনের কাছে, যাতে বাবা ভেতরটা ঢুকতে পারে। স্বর্ণ মন্দিরের ভেতরে আসলে হুইল চেয়ার ঢোকানোর পারমিশন নেই। এই হলো অমৃতসরের
স্বর্ণ মন্দির। দেখো বাবাকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে মেয়ে। আমরা সবাই মাথায় রুমাল টুমাল বেঁধে নিয়েছিলাম, আর মেয়েও বাঁধবে একটু পরে, বাবার জন্য একটা রুমাল কিনেছে। সবাই বলে অমৃতসরের স্বর্ণ মন্দির সত্যি স্বর্ণ মন্দির, কি অপরূপ দেখো। এখান দিয়ে সবাইকে জলে পা দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে কল আছে পাশে, সেই কলে হাত মুখ ধুয়ে তারপর স্বর্ণ মন্দিরে যেতে হয়। স্বর্ণ মন্দির কেমন দেখছো বলো। আজ দেখালাম স্বর্ণ মন্দিরের রাতের রূপ, আর এরপরে দেখাবো স্বর্ণ মন্দির সকালের রূপটা, আরো অপূর্ব লাগবে। তবে আমি স্বর্ণ মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, তার কারণ হলো প্রচুর ভিড় ছিল পরের দিন, আর এই দিন ভীষণ বৃষ্টি হয়েছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তখন খুব বৃষ্টি হচ্ছিল। মেয়ে স্বর্ণ মন্দিরের ভেতরটা ঢুকেছিল, কিন্তু আমি ঢুকতে পারিনি। এইভাবেই আজকের অমৃতসরের স্বর্ণ মন্দির দেখালাম। পরদিন আবার স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম সকালবেলা, সেই রূপটাও তোমাদের শেয়ার করব। আমার ঘুরে এসে এত শরীর খারাপ হয়ে গেছে যে আমি এডিটটাও করতে পারছি না ঠিক মতো, তাই তোমাদের কাছে শেয়ার করতে পারছি না। আজ দেখালাম রাতে স্বর্ণ মন্দির, আবার আসবো পরের দিন, সকালটা আরো অপূর্ব লাগবে দেখবে, অনেক জন্য অপেক্ষা করো। আমরা গিয়েছিলাম গত বছর 29শে মার্চ, তাই জন্য পুরনো ভিডিও সেইভাবেই দেখো তোমরা। হোটেলে ফিরে রাতে ভাত খেয়েছিলাম এবং এটা সকালের জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম। তার পরের দিন সকালবেলা চা জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম জালিয়ানবাগ, যেখানে হত্যাকাণ্ডটা হয়েছিল সেই জায়গাটা ঘুরে দেখলাম এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। এখানে তোমাদের সেরকম কিছু বলার নেই, তোমরা এগুলি দেখতে থাকো। এখানে গিয়ে দেখে এলাম জালিয়ানবাগ হত্যাকাণ্ড কিভাবে হয়েছিল। 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানবাগে যে নৃশংসভাবে হত্যাকাণ্ড হয়েছিল, সরকারিভাবে ডিক্লেয়ার, প্রায় 400 জন মারা গিয়েছিল এবং 1200 জন ইনজয়ার্ড হয়েছিল। বাচ্চা বুড়ো কাউকেই ছাড়েনি, এমনকি মহিলারা বাদ যায়নি। এগুলি এখানে দেখানো আছে, তোমরা দেখো। দেখতে দেখতে তোমাদেরও চোখে জল চলে আসবে। তোমরা দেখো, আর দেখার সঙ্গে সঙ্গে একটা করে লাইক দিয়ে দিও প্লিজ। সেই সময়ের যা ঘটনা ঘটেছিল সেগুলো এখানে লেখা আছে। অনেকগুলো ঘরে এগুলো সাজানো গোছানো রয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরাও যে জিনিসগুলো দেখেছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে দিলাম। আমি শুনেছি যে এখানে যে মাঠটা আছে সেই মাঠে মানুষেরা শান্তিপূর্ণ একটা প্রোটেস্ট করতে এসেছিল। সেখানে 3টে গেট ছিল, সেই 3টে গেট বন্ধ করে সবার উপর গুলি চালানো হয়েছিল। এইটুকুনি আমি জানি, অতটা পড়াশোনায় ভালো না তো, তাই আমার মনেও নেই। যখন আমি ইতিহাস পড়েছিলাম সেই ব্যাপারগুলো আমার এখন মনে নেই, তবে যেটুকুনি জানতাম সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি কেউ জেনে থাকো এই ব্যাপারে তাইলে আমাকে বলতে পারো। जब
দেখো এখানে গুলির দাগ স্পষ্ট, মানে দেয়াল ফুঁড়ে ফুঁড়ে বেরিয়ে গেছে, মানুষের দেহ ফুঁড়ে। বাবা এখানেও পুরো জায়গাটা ঘুরতে পারেনি, সেই জন্য বাবা একটা জায়গায় বসেছিল, আমরা তিনজন ঘুরে ঘুরে সব জায়গাটা দেখেছি। তাই বাবার সঙ্গে একটা পিক তুলে নিলাম। এখান থেকে বেরিয়ে আমরা স্বর্ণ মন্দির দেখতে গিয়েছিলাম, সেটাই এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা দেখো কিরকম অপূর্ব লাগবে স্বর্ণ মন্দিরটা। দেখো কি সুন্দর মাছ খেলা করছে পুকুরটাতে। এই পুকুরের জল নাকি ওনারা, আমরা যেমন গঙ্গা জল ব্যবহার করি, ওনারা এই জল ঘরে ঘরে ব্যবহার করে। আজ বলেছিলাম না কত সুন্দর লাগে, দেখো স্বর্ণ মন্দির মানে স্বর্ণই মন্দির। এখানে দেখো পায়রাগুলো কি সুন্দর না, এখানে গম দেওয়া হয়েছে, বসে ওরা খাচ্ছে। অমৃতসর যে হোটেলটায় ছিলাম তার পাশে এই এত পায়রা আর কত খাবার দেয়। দেখো আমরা বেরিয়ে পড়েছি ওয়াগা বর্ডারে যাওয়ার জন্য। বাস চলতে শুরু করেছে, বাসে করেই যাচ্ছিলাম আমরা সবাই। আর এটা মনে হয় টোল ট্যাক্সের একটা জায়গা, সেখান দিয়ে সবাই মানে বাসগুলো যাচ্ছে আর কি। তারপরে আমরা নেমে পড়েছি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওয়াগা বর্ডারের দিকে। এখানে পতাকা বিক্রি হচ্ছিল, টুপি বিক্রি হচ্ছিল, তারপরে গালে রং করে দিচ্ছিল, গালে কপালে সব জায়গাতে হাতে সবাই রং করে করে নিচ্ছিল দেশের পতাকা। বাসটা একটা জায়গায় দাঁড়িয়েছিল, সেখানেই সবাই এসব করেছিল, কিন্তু আমি যেহেতু নাবিনি সেই জন্য আমি করতে পারিনি। এই দেখো অনেকটা হেঁটেই এখানে আসতে হয় বাস থেকে নেওয়ার পর। এখানে বেশ সুন্দর মিউজিক দিয়েছিল, কিন্তু আমি সেটা দিতে পারলাম না কপিরাইটের ভয়ে। এখানে ভালো একটা প্রোগ্রাম হয় 4টে থেকে 5:30 অবধি, বোধহয় 6টা অবধিও হয়, আমি জানি না ঠিক। আমরা 4টের সময় গিয়েছিলাম, 5:30 অবধি ছিলাম। এই 1.5 ঘন্টা যে কিভাবে কেটে গেছে আমাদের আমি বুঝতেই পারিনি। দেখো গ্যালারি ভর্তি লোক, আর অপর পাশে পাকিস্তানের বর্ডার। দেখো ঘেমে নে কি অবস্থা আমার। এখানে যেন মনে হচ্ছিল মেলা লেগেছে, সবাই আবার বিক্রি করতেও এসেছিল, জল, তারপর কোল্ড ড্রিঙ্কস, সব এই সমস্ত। আমাদের এদিকটা দেখো কত গ্যালারি ভর্তি লোক, 1তলা থেকে 5তলা। আমরা 5তলায় বসেছিলাম, 5তলা থেকেই ভালোভাবে দেখা যাচ্ছিল, কিন্তু 5তলায় উঠতে আমার খুব কষ্ট হয়েছিল। দেখো 5তলা থেকেই সব থেকে ভালো দেখা যাচ্ছিল। আর যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের এদিকে দেখো গ্যালারি ভর্তি লোক, আর ওদিকটা দেখো একদম শুনশান। আমাদের এখানকার অনুষ্ঠান যখন চলছিল, ওদেরও ওখানে সবাই প্যারেড করছিল, ওদের গোটা 5-7 লোক ছিল। ওদের ওখানকার লোক কি দেখতে আসে না ওয়াগা বর্ডার? আমি বুঝলাম না। যাই হোক, দেখে একটু আনন্দই পেলাম। আমাদের দেশের প্রতি আমাদের যে ভালোবাসাটা রয়েছে সেটা দেখে আমার খুব আনন্দ হলো। এখানে যে সকল প্রোগ্রামগুলো চলছিল সেগুলো যদি তোমাদের দেখাতে পারতাম, শোনাতে পারতাম, তাইলে পরে আমার খুব ভালো লাগতো, কিন্তু কপিরাইটের ভয়ে আমি দিচ্ছিলাম না। আর এই দেখো সব হয়ে যাওয়ার পর মেয়ে কিছু পিক তুলেছে, আর এই দেখো আমাদের দেশের পতাকা। মানুষের জটলা নিয়ে যে ছবিটা দেখতে পেলে সেটা আমরা উপর থেকে তুলেছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো একটা লাইক দিয়ে দেখা শুরু করো প্লিজ। আর স্টেডিয়ামের বাইরেটা যখন ঢুকছিলাম তখন প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই
তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। আর এই হলো যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার বুদ্ধ মূর্তি। আর দেখো কমলা লেবুগুলো আমরা কিনেছিলাম, কিন্তু খেতে খুব একটা ভালো না, কিন্তু বড় মনে হয় কাঁচা ছিল। আর এটা তার পরের দিনের ভিডিও। আমরা যাচ্ছি কাটরা। আর এই হলো বাসটা এসি বাস ছিল, কিন্তু কেমন একটা বদ্ধ বদ্ধ, ভালো লাগেনি আমার। হোটেলে ঢুকে পড়েছি। আর এটা পরের দিনের ভিডিও। আমরা বৈষ্ণব দেবী যাব। বৈষ্ণব দেবী যাওয়ার সময় আমরা খুব একটা বেশি, আমি তো ভিডিও তৈরি করতে পারিনি। আর এইখানে বসে সবাই খাচ্ছিল, আমি তো খেতে পারছিলাম না। কারণ আমার খুব ভয় করছিল, কতটা হেঁটে যেতে হবে না কি হবে আমি কিছুই বুঝতে পারছিলাম না। সেই জন্য বাবা যেতে পারেনি এখানেও। আর এই দেখো আমরা লাঠি নিয়ে হাঁটতে শুরু করেছি, মাঝে মাঝে বসেছি। আর আমি কোনো রকম ভাবেই কোনো ভিডিও পিক কোনো কিছুই তুলতে পারিনি। আমার মেয়ে যা তোলার তুলেছে। তবে বৈষ্ণব দেবীর অভিজ্ঞতা আমার খুব একটা ভালো না। বৈষ্ণব দেবী পুরোটাই আমরা হেঁটে উঠেছি। আর এখানে ঘোড়া সেদিনকে স্ট্রাইক ছিল, এখানে নাকি রোপওয়ে হবে তার প্রতিবাদে, সেই জন্য বাবা যেতে পারেনি। আর আমারও খুব কষ্ট হয়েছে। পর্চি বানিয়ে ওই 6টা সাড়ে 6টার মধ্যে পর্চি বানানো হয়ে গেছিল। আমরা 7টা থেকে হাঁটতে শুরু করেছি, কিন্তু সেই হাঁটা শেষ করেছি আমরা 6টার সময়। আমি তো বেশি হাঁটতে পারি না, কিন্তু 16-17 কিলোমিটার আমি হেঁটেই গিয়েছি। ফলে আমার খুব শরীর খারাপ হয়ে গেছে। আর দেখো রাতে কাটরা শহর, তারপরে আমার পায়ের অবস্থা দেখো। আমরা তারপরে ওই সকাল 4টের সময় এসে পৌঁছেছি। তারপরে আমরা সেদিনই আমাদের পেহেলগাঁও যাওয়ার কথা ছিল, তাই জন্য গোছগাছ করে আমরা শুয়ে পড়েছিলাম। পেহেলগাঁওতে চলে এসেছি। পেহেলগাঁওয়ের বিভিন্ন জায়গায় এবার ঘোরার পালা। আমার পায়ে প্রচুর ব্যথা সেই সময় ছিল, এবং আমি খুব একটা ঘুরতেও পারিনি। আর ভিডিও তো করা অনেক দূরের ব্যাপার। আমার মুড ভালো না থাকলে আমার কিছুই ভালো লাগে। এখন যেমন আমার মুড ভালো আছে, কিন্তু আমার গলা ভালো নেই, শরীর ভালো নেই। যাই হোক, তোমাদেরকে যেটুকুনি দেখেছিলাম সেটা শেয়ার করছি। আমি তুলিনি কিছুই, আমার মেয়ে তুলেছে সবটাই। যেটুকুনি ক্যাপচার করেছে, যেটুকুনি ভিডিও তুলতে পেরেছে তুলেছে। এখানে 3-4টে যেন স্পট আমাদের দেখিয়েছিল, সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। अच्छा बर्फ चंदनवाड़ी में चंदनवाड़ी में अभी बर्फ है। हाँ बर्फ। না আপেল তো এখন নয়, এখন তো আপেলের সিজন নয়। আপেল পাতা তো দেখা যাবে বললো, ফুল দেখা যাবে বললো, তাও তো দেখলাম আর দেখা যাচ্ছে। আমরা এখান দিয়ে চন্দনবাড়ি যাচ্ছি, আর বিভিন্ন রকম কথা আলোচনা করছি, বাবা, আমি, মেয়ে, সবাই। আমার পায়ের পাতার নিচটা এতই ফুলে গেছিল যে আমি একজনের সারা ছাড়া হাঁটতেও পারছিলাম না। তবে দুর্দান্ত ভিউ, তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। এটা মনে হয় আমরা চন্দনবাড়ি চলে এসেছি। আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি দুবার পড়েও গেলাম। তবে আমরা যখন প্রথমবার এসেছিলাম না, তখন এখানে রাস্তা তো দুরস্ত, শুধু বরফ ছিল। এটা অরুণা ভ্যালি। এখানে বেশিক্ষণ থাকিনি, তারপর চন্দন বাড়ি চলে গিয়েছিলাম। এগুলি দেখেছি আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম। এখানে এত গরম, মনে হচ্ছে তোমাদের দেখাচ্ছি আর আমার মনে হচ্ছে কি আবার যদি চলে যেতে পারতাম কি মজাই না হতো।
এটা সোনমার্গ এবং গোলমার্গের ভিডিও। আমি যাইনি যেহেতু, সেই জন্য মেয়ে কিছু ভিডিও করে নিয়ে এসেছিল, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। আমার খুব ভালো লেগেছিল, তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমাদের আগের ভিডিওতেই আমি জানিয়েছিলাম যে আমার খুব পায়ে ব্যথা হয়েছিল, তার জন্য আমি বেরোতে পারিনি। সোনমার্গে ওরা স্নোফল দেখেছিল, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কথা বাড়াচ্ছি না, তোমরা দেখতে থাকো। পেহেলগাঁও থেকে এবার যাচ্ছি শ্রীনগরের দিকে। শ্রীনগরে টিউলিপ গার্ডেন এবং ডাল লেক দেখার জন্য পথে এখানে দাঁড়িয়েছিলাম। এটা হলো ব্যাট কারখানা। এখানে অনেক ব্যাট কারখানা রয়েছে। এখান থেকে ব্যাট নিয়ে আসলো মেয়ে, আর আমরা এখানে বাথরুম টাথরুম করতে গেলাম। ব্যাট গুলো না হারিয়ে গিয়েছিল, জানো তো, আবার খুঁজে পেয়েছে। যদিও আমাদের এখানে পাশে রাস্তা হচ্ছে, সেই জন্য মেশিন পত্রে অনেক আঘাত পাবে। কেমন, তোমরা প্লিজ কিছু মনে করো না। মেয়ের জ্বর ছিল, তাই জন্য একটু পরে আমরা বেরিয়েছিলাম, বাসে করে বেরোইনি। দেখো, আমরা অটো করে বেরোলাম। এই ডাল লেকের একটা দিক এটা, কিন্তু এখানে আমরা দুদিন ছিলাম। তারপর আমরা গিয়েছিলাম টিউলিপ গার্ডেন আর রোজ গার্ডেন। রোজ গার্ডেনে আমরা কিছু পাইনি সেমন, সেই জন্য কটা পিক তুলে বেরিয়ে এসেছিলাম। টিউলিপ গার্ডেনে আমি যেহেতু বেশি হাঁটতে পারি না, সেই জন্য টিউলিপ গার্ডেন পর্যন্ত যাওয়ার জন্য মেয়ে এখন হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছিল। হুইল চেয়ারের ব্যবস্থা দেখলাম অনেক জায়গাতেই আছে। এরপর বিকেলবেলা আমরা ডাল লেকের দিকে গিয়েছিলাম। ডাল লেকে প্রতি নৌকাতে পার পার্সন 200 টাকা করে নিয়েছিল আমাদের থেকে। দেখো, সেখানেও ভালো লাগবে। Wow. পারো না, চলে আসছো দিদি, সরুন সরুন। আসো,
কেননি? না আমি ওদের সাথে দেখতে গেছি। আচ্ছা আচ্ছা, অনেক দাম। এই দেখো এটা কত? কিন্তু 2000। এরপর সকালবেলা বাসে চড়ে পড়েছি। তারপরে দেখো আমার মুখটা এরকম কেন, তোমাদের দেখাই। একদম লোকাল বাসের মতন হয়ে গেছে ট্রেনটা। আমাদের এক্সপ্রেস ট্রেনের কি অবস্থা শুধু দেখো। যাই হোক, ট্রিপটা খুব সুন্দর ছিল, ভালোভাবে ঘুরে আসতে পেরেছি, শুধু ট্রেনের ব্যাপারটা ছাড়া। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে আমার কাশ্মীর জার্নিটা, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আজকের মতন আসি তাহলে, টাটা। সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।